আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? টেক্সট অ্যাক্সেন নিয়মিত আয়োজন টেক্সটবুক থেকে নিয়মিত ক্লাসের আজকে নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। বিগত যতগুলো আমরা টেক্সট বইয়ের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলোর ক্ষেত্রে আমি গ্রামাটিক্যাল এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা তেমন গ্রামাটিক্যাল এক্সপ্লেইন করব না। আজকে আমরা চেষ্টা করব নতুন ওয়েতে আজকের ক্লাসটা কিছু শেখার জন্য। তো সেই ভিত্তিতে তোমরা যদি আমার সাথে একটু ইন্টারেকশন ওয়েতে বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে যদি আমার সাথে ক্লাসটা করতে পারো, তাহলে আমি আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা বা সবাই অনেক ভালো কিছু শিখতে পারবে। সো তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, কে কোথা থেকে শুনছো বা কে কোথা থেকে আমাকে দেখছো, দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। দ্রুত কমেন্ট করে আমি একটু জানিয়ে দাও যে ভাইয়া আমি এখান থেকে শুনেছি। আহ, আমাকে একটু দ্রুত জানিয়ে দাও যে কে কোথা থেকে শুনছো। আর সাথে সাথে তোমরা যারা আমার সাথে আছো তারা হচ্ছে তোমার বন্ধুদেরকে আজকে ক্লাসে মেনশন করে দাও। সাথে ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও, যাতে করে আমাদের এই ক্লাসটা তোমার সকল বন্ধুরা শুনতে পারে বা দেখতে পারে। ওকে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার সাথে প্রায় 20 জনের মতো অলরেডি জয়েন করেছো। ওকে, 20 জনের মতো জয়েন করেছো তোমরা। কেউ কেউ কমেন্ট করেছো। খালিদ হাসান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টাঙ্গাইল থেকে সে শুনছে। সজীব সৈকত বলছে বরিশাল থেকে শুনছে। আচ্ছা, এছাড়াও যারা আমাকে কোথা থেকে শুনছো আমাকে জানিয়ে দাও। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে হাকালুকি হাওয়ার। তোমাদের পুরাতন বই, অর্থাৎ পুরাতন বই যাদের কাছে আছে তাদের হচ্ছে ইউনিট টু, সরি লেসন 8 ইউনিট টু, সরি ভুল বলেছি, ইউনিট 8 আর লেসন 2। এবং যাদের কাছে হচ্ছে নতুন বইটা আছে তাদের কাছে হচ্ছে ইউনিট 12 লেসন 2। সো আজকে আমরা এই টপিকটা নিয়ে এই হাকালুকি যে হাওর আছে, এই হাকালুকি হাওরের মধ্যে যে ইনফরমেশন যেগুলো আমরা পাবো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চাইনিজ এই খাতে একজন জিজ্ঞেস করেছে চাইনিজ, আমার মনে হয় সে আমার চাইনিজ থেকে অর্থাৎ চায়না থেকে কোভিড-19 নিয়ে এসে আমাদের সাথে আজকে ক্লাসে জয়েন করেছে। লাস্ট ক্লাসে তোমাকে দেখেছিলাম। আচ্ছা, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক আছে তাহলে হচ্ছে আমরা, তোমরা সবাই শেয়ার করেছো তো? আচ্ছা, আশা করি সবাই শেয়ার করবেন এবং হচ্ছে তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে করে হচ্ছে তারাও আজকে ক্লাসটা দেখতে পারে। আচ্ছা, সো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আবার একটু বলে নিচ্ছি। যখন আমরা ক্লাসটা করব, কন্টিনিউ করব, সেই ক্ষেত্রে তোমরা যে জিনিসটা করবে, আমি তোমাদেরকে বিভিন্ন আইডিয়া সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করব। তোমরা যদি এই সম্পর্কে তোমাদের ধারণা থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। যদি না থাকে দেন হচ্ছে আমি তোমাদেরকে সেটা বলে দেবো। সাথে হচ্ছে তোমাদেরকে আজকে ক্লাসে আমি ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করবো, একটু দ্রুত চেষ্টা করবে যে আজকে ক্লাসে যে ওয়ার্ড মিনিং যেগুলো আমি জিজ্ঞেস করব সেগুলো অ্যান্সার করতে। সাথে সাথে হচ্ছে এই ওয়ার্ড মিনিং যেগুলো আছে, সেই ওয়ার্ড মিনিং গুলো দিয়ে আমরা চেষ্টা করব আজকের এই ক্লাসের মধ্যে হচ্ছে তোমরা সেন্টেন্স মেকিং করতে। অর্থাৎ মনে করো যে যে তোমাদের আজকে আহ, মানে এক কথায় হচ্ছে আজকে তোমরা তো এই অধ্যায়টা যদিও পড়েছো, আজকে হয়তো তোমরা নাও পড়ে থাকতে পারো। তো সেই হিসেবে আমরা যা যা শিখবো এই শিখার মধ্যে যাতে হচ্ছে আমরা এটা এখনই প্রয়োগ করতে পারি, এখনই একটা সেন্টেন্স মেকিং করতে পারি, সেই জন্য হচ্ছে আমরা চেষ্টা করব। সো তোমরা সবাই প্রস্তুত? আমরা ক্লাস শুরু করে দেব? সবাই প্রস্তুত তো? আচ্ছা, একজন প্রশ্ন করছে নাজমুল সাকিব ভাই, এবার ভর্তি পরীক্ষা কি ফেব্রুয়ারিতে? আচ্ছা, আহ, তোমরা বুঝতে পারছো যে রেজাল্ট অলমোস্ট হচ্ছে জানুয়ারির 10 তারিখের আগে তেমন দিচ্ছে না। ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে কিভাবে, যে আজকে দেখলাম আহ, শিক্ষামন্ত্রী বলেছিলেন যে একটা অধ্যাদেশ জারি করবেন, যেটা কাজ করতে করতে হচ্ছে জানুয়ারি 1st উইক হয়ে যাবে। সো
এই যে 5 তারিখ যদি হয়ে যায়, তার মানে 7 দিন আমরা ধরে নিলাম। তো এর মধ্যে হচ্ছে 10 তারিখের মধ্যে হচ্ছে তোমাদের রেজাল্ট দিতে পারে। ফলশ্রুতিতে তোমাদের যারা বি ইউনিট প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য হচ্ছে 15 তারিখের পরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে তোমাদের কাছে একটা সার্কুলার 15 তারিখের পরে, অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যে হচ্ছে, যদি রেজাল্ট দিয়ে দেয় 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সার্কুলার দিতে পারে, অথবা সর্বোচ্চ 25 তারিখ। তো এখন যেহেতু আমাদের 25 তারিখ ধরে নিলাম, আমাদের 25 তারিখ ঢাকা ইউনিভার্সিটি সার্কুলার দিয়েছে, তাহলে এখন কি 25 তারিখে আমাদের পরীক্ষা হয়ে যাবে? না ভাইয়া, 25 তারিখে হবে না। বরং তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে, পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। যে অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে 1 দিন বা 2 দিন সময় দেয় না, বরং কমপক্ষে 15 থেকে 20 দিন সময় দিবে। সো 25 থেকে যদি আমরা 15 দিন, কমপক্ষে 15 দিন সময় ধরে নেই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের মার্চে, সরি ফেব্রুয়ারির হচ্ছে কত তারিখ হচ্ছে, 10 থেকে 12 তারিখ। এখন অ্যাপ্লিকেশন শেষ, পরদিন থেকে পরীক্ষা না, পরদিন থেকে পরীক্ষা নয়, বরং হচ্ছে বরং তোমাদের কমপক্ষে আরো 1 সপ্তাহ সময় দিবে। তো সো ফেব্রুয়ারির 15 তারিখের আগে কোনোভাবে পরীক্ষা হচ্ছে না। সো বুঝতে পারছো, যদি তোমাদের খুব কম কম করেও সময় দেয় অ্যাপ্লিকেশন করার, তারপরে হচ্ছে ফর্ম ফর্ম তুলে সাবমিট করার, তারপরে হচ্ছে মানে সব, তারপর হচ্ছে কি বলে, অ্যাডমিট কার্ড তোলার, এই সব যত যাবতীয় কাজ আছে, এই যাবতীয় কাজ যদি তোমাদেরকে খুব কম কম করেও সময় দেয়, তাহলে হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখের আগে পরীক্ষা হচ্ছে না। তো এখন যে হতে পারে 20 তারিখের মধ্যে, 20 তারিখের পরে পরীক্ষা হতে পারে। এখন কি যে ভাইয়া, আমরা কি যেহেতু সময় আছে, এখন কি আমরা ওয়েস্ট করব? না, সময় কোনোভাবেই ওয়েস্ট করা যাবে না। তোমরা যে জিনিসটা করবে, ফেব্রুয়ারির 20 তারিখের আমার পরীক্ষা হবে, এই চিন্তা নিয়ে, এই চিন্তা নিয়ে ফেব্রুয়ারির 20 তারিখে পরীক্ষা হবে, সেটা দেরি হোক অথবা ওই দিনে হোক, এর আগে তোমার সিলেবাসটা মাস্ট শেষ করতে হবে। অর্থাৎ আমি 20 তারিখে যদি আমার পরীক্ষা হয়, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে যদি 20 তারিখে আমার পরীক্ষা হয় ফেব্রুয়ারির, তাহলে যাতে করে আমি কমপ্লিটলি একবারে মানসিক এবং হচ্ছে আমার প্রস্তুতি সব দিক থেকেই হচ্ছে যাতে আমি প্রিপেয়ার থাকে, সেইভাবে হচ্ছে তোমার প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে মোটামুটি ভাবে সব প্রস্তুতি শেষ করতে হবে। সো এখন তোমাদের আর সময় আছে মাত্র 1.5 মাস। বুঝতে পারছো, আর মাত্র 1.5 মাস সময় আছে। এই 1.5 মাসের মধ্যে তোমার সিলেবাসের 1 নম্বর হচ্ছে শেষ করতে হবে, নাম্বার 2 হচ্ছে সিলেবাস শেষ করার পরে হচ্ছে রিভিশন দিতে হবে। এখন তুমি পড়েছো, এই পড়ে যাওয়ার পরে হচ্ছে ভুলে যাওয়ার একটা হচ্ছে মানুষের স্বভাব, ঠিক আছে? তো এখন যে পড়ে যাচ্ছ, এটা অবশ্যই তোমাদের রিভিশন দিতে হবে, এবং হচ্ছে রেগুলার পরীক্ষা দিতে থাকো, আর হচ্ছে রিভিশন দাও, আর হচ্ছে রেগুলার কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পড়ো। ইনশাআল্লাহ 20 তারিখের মধ্যে হচ্ছে তোমাদের পড়া শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে। তো 20 তারিখের মধ্যে অবশ্যই তোমাদের শেষ করতে হবে। তাহলে 20 তারিখে যদি পরীক্ষা নাও হয়, তাহলে হচ্ছে আহ আমার কিন্তু 20 তারিখের মধ্যে শেষ করতে হবে। যাই হোক, আমরা তাহলে এখন আমাদের হাকালুকি হাওর নিয়ে আমাদের আলোচনা চলে যাচ্ছি। আমি দুঃখিত, গতকাল হচ্ছে হাকালুকি হাওরের উপর আমাদের পরীক্ষা হবার কথা ছিল। আমি ভুলে গেছিলাম যে গতকাল কত তারিখ ছিল, 28 তারিখ ছিল। তো সেই জন্য গতকালকে পরীক্ষাটা হয়নি। আগামীকাল যে বিষয়ের উপরে পরীক্ষা হবে সেটা হচ্ছে জায়ান্ট পান্ডা যেটা আছে, জায়ান্ট পান্ডা এই লেসন 3, এটার উপর পরীক্ষা হবে। আমি এখন ঘোষণা দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে আহ, আজকে তাহলে আমরা হাকালুকি হাওরের উপরে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, রাইট? স্ক্রিনটা তোমরা সবাই দেখতে পাচ্ছ? একটু মোবাইলে দেখে নিন। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ, রাইট? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো ভাইয়া, ভাইয়া আর আপুরা? স্ক্রিন দেখতে পেলে আমাকে একটু কনফার্ম করো।
আর হচ্ছে তোমরা যারা যারা এখনো আজকে ক্লাসটা শেয়ার করোনি, একটু দ্রুত শেয়ার করে দাও ভাইয়া। ওকে, আমি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করে এসেছে, দেখতে পাচ্ছি ক্লাস। আচ্ছা, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেসন 2 ইউনিট 12 কিংবা ইউনিট 8 যেটাই ধরে নাও। পুরাতন বইয়ের হচ্ছে ইউনিট 12, নতুন বই হচ্ছে পুরাতন বই হচ্ছে ইউনিট 8, আর হচ্ছে নতুন বই হচ্ছে ইউনিট 12 এবং লেসন 2 হাকালুকি হাওর। হাকালুকি হাওর, দেখো হাকালুকি, এটা হচ্ছে টপিকের নাম হচ্ছে দ্য হাকালুকি হাওর। আর এখানে দেখো আমাদের সামনে হাকালুকি হাওরের সামনে লেখা আছে রিচ হাব অব বায়োডাইভার্সিটি অ্যান্ড লিভলিহুড। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, হাব শব্দ অর্থ কি? তোমরা আমার সাথে আজকে, আমি আজকে বেশি গ্রামাটিক্যাল এক্সপ্লেন করব না, খুব কম করব। তবে হচ্ছে তোমাদের কাছে আমি অনেক কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর অ্যান্সার অবশ্যই আমাকে দিতে হবে। তাহলে প্রথম প্রশ্ন তোমাদের কাছে, হাব শব্দের অর্থ কি? HUB, হাব। হাব শব্দের অর্থ কি? এবং হাব শব্দ দিয়ে তোমরা একটা সেন্টেন্স মেকিং করে ফেলো দ্রুত। দ্রুত হাব শব্দ দিয়ে, হাব শব্দের অর্থ কি লিখবে? একটা লিখবে। দেন হচ্ছে হাব শব্দ দিয়ে একটা সেন্টেন্স মেকিং, অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করে ফেলো। এই হাব শব্দটা গ্রামাটিক্যালি যদি বলি, এটা হচ্ছে আমাদের নাউন, রিচ হাব। দেখো আমরা আর্টিকেল এ আছে, এরপর দুইটা শব্দ আছে, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা ওয়ার্ড, হ্যাঁ। সো এরপরে কয়টা ওয়ার্ড আছে? আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড। সো এই শব্দটা হচ্ছে আমাদের কি হিসেবে ব্যবহার হচ্ছে? নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। এখন হাব শব্দটা হচ্ছে তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে, তো সেজন্য এটার মিনিং অথবা এটার থেকে আমাদের সেন্টেন্স মেকিং আসতে পারে। ফলশ্রুতি তোমরা একটু দ্রুত এটা দিয়ে একটা সেন্টেন্স মেকিং করে ফেলো। দেখি কি কি করতে পারছো, আমি একটু দেখি। দ্রুত দ্রুত ভাইয়া, দ্রুত কি কি করতে পেরেছো? সেন্টেন্স মেকিং করা হয়েছে তোমাদের? হাব শব্দের অর্থ কি? হ্যাঁ, কেন্দ্রস্থান, শেয়ার ডান, থ্যাংক ইউ। এখন হাকালুকির হাউর ইজ দ্য রিচ। হ্যাঁ, সৈয়দ সৈকত, অনেক ভালো সেন্টেন্স হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, সেন্টেন্স সেন্টার ঠিক আছে। ওকে, দ্য হাব অফ বাংলাদেশ ইজ ঢাকা, থ্যাংক ইউ। দুজন সেন্টেন্স করেছে, দুজনে সেন্টেন্স হয়েছে। আচ্ছা, এখন আসি আমাদের, তোমাদের এই যে হাব শব্দের অর্থ কি? কেন্দ্র। হাকালুকি হাওরটা কিসের কেন্দ্র? কিসের কেন্দ্র? রিচ হাব, সমৃদ্ধ একটা কেন্দ্র। কিসের কেন্দ্র? অব বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি শব্দের অর্থ কি? আচ্ছা, এখানে দুটো শব্দ যে গঠিত হয়েছে, যে বায়ো শব্দটা কি দিয়ে থেকে আসছে? বায়োলজিক্যাল। ডাইভার্সিটি আলাদা একটা শব্দ। তো এই দুইটা শব্দ, বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান যেটা আছে বায়োলজি, এই বায়োলজি থেকে বায়োলজি, বায়ো শব্দটা আসছে। তো এখানে বায়ো শব্দটা হচ্ছে জীব, আর ডাইভার্সিটি শব্দটা আসছে কি থেকে আসছে? যে ডাইভার্সিটি, এটা হচ্ছে আমাদের একটা নাউন, এর অর্থ হচ্ছে বৈচিত্র্য। তার মানে আমাদের হাকালুকি হাওয়ার হচ্ছে কিসের বৈচিত্র্য? রিচ হাব, একটা বৈচিত্র্য, অ্যান্ড লিভলিহুড এবং জীবিকার। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি একটু এই পাশে নিয়ে আসি। ডাইভার্সিটি সম্পর্কে, বায়োডাইভার্সিটি সম্পর্কে তোমাদের কার কি আইডিয়া আছে? বায়োডাইভার্সিটি সম্পর্কে তোমাদের কি কি আইডিয়া আছে? দেখি বায়োডাইভার্সিটি কাকে বলে? তোমরা একজন একটু প্রশ্ন করো, একটু ইয়া করো তো। লিভলিহুড অর্থাৎ জীবিকা, সেটা আমরা জানি। এখন তাহলে বায়োডাইভার্সিটি কাকে বলে, অথবা অথবা এটা সম্বন্ধে তোমাদের কি কি আইডিয়া আছে? যদি আইডিয়া থাকে বলো, যদি না থাকো তাও ইয়া করতে পারো। আমরা আমরা হচ্ছে শীঘ্রই এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করে দেব। একটু জুম করতে হবে। ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বায়োডাইভার্সিটি কাকে বলে
এটা জীববৈচিত্র্য, তোমরা এটা মিনিং জানো। এখন এটাকে কেন এটাকে জীববৈচিত্র্য বলা হয়েছে? নাম্বার ওয়ান, এটাকে কেন জীববৈচিত্র্য বলা হয়েছে? ঠিক আছে। নাম্বার টু প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এই জীববৈচিত্র্যের গুরুত্ব নিয়ে তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? এটা নিয়ে তোমাদের কোনো আইডিয়া আছে কি নাই? আমি কি ইনফরমেশনের মধ্যে এই কাকে বলে সেটা আমি লিখে দিব, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি এখানে আবার একটু দিয়ে দিচ্ছি। ওকে, দেখো বায়োডাইভার্সিটি কাকে বলে? বায়োডাইভার্সিটি বলা হয় ইজ দ্য ভেরিয়েশন অ্যামং লিভিং অর্গানিজম from different sources including terrestrial, marine and desert ecosystem and ecological complex। আচ্ছা, এত কিছু না বুঝে তোমাদের সহজ কথা যদি বলি, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েশন, এগুলো আমাদের বাদ দিই, শুধুমাত্র আমাদের এতটুকু রাখি। আর এই বায়োডাইভার্সিটি কাকে বলে? বায়োডাইভার্সিটি বলা হয় ইজ দ্য ভেরিয়েশন অ্যামং লিভিং অর্গানিজমস, অর্থাৎ আমাদের যে জীবিত যে অর্গানিজমস গুলো আছে, এই অর্গানিজমসকে হচ্ছে এই যে ভেরিয়েশনটা আছে, যে বিভিন্ন প্রকার আছে, সেই প্রকারকে বলা হচ্ছে আমাদের ডাইভার্সিটি। তাহলে বায়োডাইভার্সিটি এর এখন তাহলে এই বায়োডাইভার্সিটি বোঝার জন্য তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, বায়োডাইভার্সিটি গুলো কি কি হতে পারে? ঠিক আছে। তাহলে নাম্বার ওয়ান, বায়োডাইভার্সিটি হচ্ছে বেসিক্যালি তিন প্রকার। বেসিক্যালি কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে স্পেসিস, নাম্বার টু হচ্ছে জেনেটিক, নাম্বার থ্রি হচ্ছে ইকোলজিক্যাল। ইকোলজিক্যাল সিস্টেম যেটা, হ্যাঁ। এখন এই সম্পর্কে এগুলো নিয়ে তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল যেটা বলছি, এগুলি নিয়ে তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? এক নম্বর বলছি আমরা স্পেসিস বায়োডাইভার্সিটি, নাম্বার টু বলছি আমরা জেনেটিক বায়োডাইভার্সিটি, নাম্বার থ্রি বলছি ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। এখন আমাদের এই যে হাকালুকি হাওর যেটা আছে, সেটা কোন ধরনের, তোমাদের কাছে প্রশ্ন, হাকালুকি যে হাওর আছে সেটা কোন ধরনের বায়োডাইভার্সিটি? তোমাদের কাছে প্রশ্ন, এটা আমাদের কাছে, তোমাদের কাছে আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোন ধরনের বায়োডাইভার্সিটি হচ্ছে আমাদের হাকালুকি হাওর? দেখি কেউ একজন অ্যান্সার করো তো দেখি। এটা বইতে যদিও আছে, বইতে আছে, কিন্তু এটা কোন ধরনের, এই হাকালুকি হাওরটা কোন ধরনের বায়োডাইভার্সিটি সেটা বইতে হুবহু উল্লেখ করা আছে। দেখি তোমাদের একটু দ্রুত কমেন্ট করো তো দেখি। থ্যাংক ইউ, একজন অ্যান্সার করেছেন ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। থ্যাংক ইউ, ইকোলজিক্যাল। সো আমাদের হাকালুকি যে হাওরটা আছে সেটা হচ্ছে আমাদের ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। কোন ধরনের? ইকোলজিক্যাল। এখন আসি তাহলে এই যে বিভিন্ন প্রকার বায়োডাইভার্সিটি আছে, এগুলো নিয়ে আমরা অল্প একটু আলোচনা করা যেতে পারে, রাইট? একবার খুব সংক্ষেপে একটু অল্প আলোচনা করি, যাতে করে তোমাদের এই যে তিন প্রকার বায়োডাইভার্সিটি আছে, সেই তিন প্রকার বায়োডাইভার্সিটি সম্পর্কে তোমাদের একটু আইডিয়া হয়ে যায়। স্পেসিস শব্দ অর্থ কি? প্রকার। অর্থাৎ স্পেসিস বায়োডাইভার্সিটি বলতে বোঝাচ্ছে সেটা হতে পারে বিভিন্ন প্রকারের স্পেসিস হতে পারে। তাহলে বিভিন্ন প্রকার স্পেসিস গুলো উদাহরণ কি হতে পারে? যেমন স্পেস, কোন উদাহরণ তোমরা দিতে পারবে স্পেসিসের? যেমন কুকুর হতে পারে, এরকম একটা স্পেসিস, হ্যাঁ। তারপর হচ্ছে বিড়াল হতে পারে, একটা স্পেসিস। এদের মধ্যে যে আহ ইয়াগুলো আছে, কি বলেন, ভেরিয়েটি যেটা আছে, সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক বায়োডাইভার্সিটি। নাম্বার টু হচ্ছে আমাদের জেনেটিক বায়োডাইভার্সিটি। জেনেটিক বায়োডাইভার্সিটি হচ্ছে বিভিন্ন অ্যানিমালস হতে পারে, প্লান্টস হতে পারে। তারপর হচ্ছে এগুলোর মধ্যে দেখো, মানুষ একটা জেনেটিক বায়োডাইভার্সিটির মধ্যে। কেমন, কিভাবে মানুষ, বলতে পারবে? বুঝতে, এটা তোমাদের কাছে একটু কঠিন হয়ে যায় এই আলোচনাগুলো, যদিও এই সেজন্য হচ্ছে মানুষ একটা জেনেটিক, কিভাবে জেনেটিক। এখন মানুষের মধ্যে, মানুষ কিন্তু সবাই মানুষ। এখন এর মধ্যে
প্রত্যেকটা প্রকারের মধ্যে ডিফারেন্ট ফ্রম ইচ আদার। আমি মনে হয় তোমাদেরকে এই কথাটা একটু আর একটু ক্লিয়ারলি বোঝালে সহজ হয়। মানুষ হচ্ছে জেনেটিক বায়োডাইভার্সিটির এক্সাম্পল। কিভাবে? নাম্বার ওয়ান, মানুষ একজন আরেকজন থেকে জেনেটিক্যালি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। ধরো আমার আর আমার ভাইয়ের চেহারা একই রকম, দেখতে মোটামুটি, কিন্তু আমাদের মাঝে কোনো না কোনো ভাবে একটা ডিফারেন্স আছে। সো এই যে অ্যানিমালস যেগুলো একটা থেকে আরেকটার কোনো না কোনো ভাবেই যে এটা ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশনটাকে বলা হয় জেনেটিক বায়োডাইভার্সিটি। আমি কি তোমাদেরকে জেনেটিক বায়োডাইভার্সিটি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি? আমি কি তোমাদেরকে জেনেটিক বায়োডাইভার্সিটি সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি কিনা? এখানে তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পলটা কি বললাম? জেনেটিক বায়োডাইভার্সিটি বলতে কি বোঝায়? যেমন সেটা হতে পারে কোনো প্লান্টস হতে পারে, কোনো এনিমালস হতে পারে। আচ্ছা, এখন যদি আমি ইয়ার কথা বলি, কোনো প্রাণীর কথা বলি, জেনেটিক বায়োডাইভার্সিটি এক্ষেত্রে কিরকম হতে পারে? ধরো দুইটা কুকুর দেখতে প্রায় মোটামুটি একই রকম। এখন কি সম্পূর্ণভাবে একই রকম? না, সম্পূর্ণ ভাবে একরকম না, বরং জেনেটিক্যালি ভাবে কোনো না কোনো তাদের কাছে কি আছে, একটু ডিফারেন্স রয়েছে, একটু পার্থক্য রয়েছে। যে পার্থক্যটা হচ্ছে আমাদের কি জেনেটিক বায়োডাইভার্সিটি। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3 যদি আমরা বলি, তাহলে আচ্ছা আমাদেরকে ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি বলতে আমাদের লিভিং হতে পারে, নন লিভিংও হতে পারে। আচ্ছা, ইকোলজিক্যাল অথবা ইকোসিস্টেম এটার অর্থ কি? ইকোলজিক্যাল অথবা ইকোসিস্টেম এর অর্থ কি? আমাকে একজন একটু দ্রুত একটু কমেন্ট করে জানাও তো, দ্রুত ভাইয়া। দ্রুত দ্রুত। ওকে, ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি সম্পর্কে এখন বলছি। আহ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গাছপালা হতে পারে। হ্যাঁ, বাস, তো বাস্তুতান্ত্রিক। আচ্ছা, ইকোলজিক্যাল অথবা ইকোসিস্টেম যেটা, সেটার অর্থ হচ্ছে আমাদের কি বলে এটাকে, অর্থাৎ পরিবেশের সাথে যেটা আছে। হ্যাঁ, আমাদের যে পরিবেশ, অর্থাৎ লিভিং অর্গানিজম হতে পারে অথবা নন লিভিং হতে পারে, অর্থাৎ পরিবেশের সাথে সারাউন্ডিং এর যে জিনিসগুলো আছে সেটাই হচ্ছে আমাদের ইকোলজিক্যাল। তোমাদের অনেকে মনে হয় বলছো বাস্তুতান্ত্রিক, মনে হয় বলেছো। আমি তোমাদের ইংলিশে লিখেছো তো, সেই জন্য বুঝতে পারছি না কি লিখেছো। দেখি, হ্যাঁ, বাস্তু সংস্থান একজন লিখেছো। হ্যাঁ, ঠিক আছে, বাস্তুতান্ত্রিক। ওকে, এখন আছে আমাদের এটা নিয়ে একটু একটু আলোচনা করা যেতে পারে, ইকোলজিক্যালটা কিরকম হতে পারে। ইকোলজিক্যালটা হচ্ছে আমাদের ইজ আ কালেকশন অফ লিভিং এবং হচ্ছে নন লিভিং, অর্থাৎ আমাদের যে যেগুলো আছে সেটা হচ্ছে জীবিত হতে পারে অথবা মৃত অর্গানিজম অথবা হতে পারে। এবং এর মধ্যে একটা ইন্টারাকশনও হতে পারে, ইন্টারাকশন থাকবে, সম্পর্ক থাকবে। এক্ষেত্রে আমাদের যেটা হবে, সেই ক্ষেত্রে যেগুলো হতে পারে সেগুলো আছে প্লান্ট হয় এক নাম্বার 1, প্লান্ট প্লান্ট হবে। নাম্বার 2 হতে পারে এনিমেল হতে পারে, এবং হচ্ছে এটা হচ্ছে যে খাদ্য চেইন যেটা আছে না, ফুড চেইন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কিনা? বাস্তু সংস্থান, অর্থাৎ একজন খায় একবার একটা যে ফুড চেইন কিভাবে কাকে খাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি নিয়ে আমাদের আলোচনা করে। এখন আসি আমাদের যে ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি আছে, এটা কেন গুরুত্বপূর্ণ, কেন আমাদের যে হাকালুকি হাওরকে কেন বায়োডাইভার্সিটি তথা ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি বলা হয়, কেন এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ?
গত বছর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার এই ইউনিটে কোশ্চেন এসেছিল দ্য ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি ফর আওয়ার লিভলিহুড। আমাদের জীবিকার ক্ষেত্রে ডাইভার্সিটির যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করতে বলেছিল, সেটা গুরুত্ব। তাহলে এটা কি কি গুরুত্ব আছে, কি কি গুরুত্ব হতে পারে? নাম্বার ওয়ান, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ইকোনমিক স্টেবিলিটি ক্ষেত্রে এটা আমাদের গুরুত্ব হতে পারে। কোন ক্ষেত্রে বলতো? অর্থনীতির ক্ষেত্রে এটা আমাদের গুরুত্ব হতে পারে। নাম্বার টু হতে পারে এই যে বায়োলজিক ডাইভার্সিটি অথবা ইকোলজিক্যাল যে ডাইভার্সিটি এগুলো আছে, এগুলো আমাদের কি কি আর গুরুত্ব আছে? এটা হচ্ছে আমাদের ন্যাচারাল সার্ভিস প্রদান করে। অর্থাৎ এটা যেহেতু আমাদের প্রকৃতি আছে, প্রকৃতি যেহেতু সেই প্রাকৃতিক যে আমাদের যা জিনিস প্রয়োজন সেইগুলো হচ্ছে আমাদের এটা কি করে প্রদান করে। ঠিক আছে, তাহলে এক নম্বর হচ্ছে এই যে ওয়াটার একটা ইকোলজিক্যাল অথবা ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি। ঠিক আছে, তো এটা আমাদের কি কি প্রদান করে? পানি, তারপরে আর কি আছে, সোয়েলস প্রদান করে, দেন হচ্ছে পলিউশন যেগুলো আছে এগুলো থেকে আমাদেরকে রক্ষা করে, গাছপালা এগুলো যেহেতু আমাদের একটা ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি, সো আমাদেরকে এগুলো কি করে প্রদান করে। এটা হচ্ছে ইকোসিস্টেম যেটা। এখন বায়োলজিক্যাল রিসোর্সেসও আমাদেরকে প্রদান করে, যেমন কি 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 প্রদান করতে পারে আমাদেরকে? এই যে ইকোসিস্টেম থেকে আমরা কি কি পেতে পারি? আমরা এক নম্বর খাবার পেতে পারি, মেডিসিন পেতে পারি, আর কি গাছপালা থেকে আর কি পেতে পারি? উড পেতে পারি, অর্নামেন্টাল প্লান্টস পেতে পারি, আরো অনেক অনেক জিনিস পেতে পারি। আচ্ছা, এখন আহ এছাড়া আর কি কি আমাদের আর কি কি জিনিস হতে পারে? আর কি কি জিনিস এগুলো থেকে আমরা পেতে পারি? এগুলো তো হচ্ছে আমাদের আহ যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কিরকম সিস্টেম থেকে কি বলা যেতে পারে এটাকে, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল সার্ভিস গুলো আমাদের যেটা প্রদান করছে, খাবারগুলো দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, উড দিচ্ছে, হ্যাঁ, তারপরে পানি দিচ্ছে, আরো পলিউশন থেকে মুক্ত করছে। সো আর কি হতে হতে পারে? আমাদের কি ইকোনমিক্যালি কিভাবে এটাকে আমাদেরকে বায়োডাইভার্সিটি, এই যে এখানে তোমাদের আলোচনাতে ইকোনমিক্যালি অনেক কথা আলোচনা আছে, হ্যাঁ। এখন এটা আমাদের কি কিভাবে ইকোনমিক্যালি বা ইকোনমিক গুরুত্ব আমাদেরকে বায়োলজিক্যাল কি বলে ইকোলজিক সরি ইকোসিস্টেম অথবা ইকোসিস্টেম যে বায়োডাইভার্সিটি আছে সেটা কিভাবে প্রদান করে, তোমরা কি বলতে পারবে? খুব সংক্ষেপে বলতে পারো, খুব সংক্ষেপে। আচ্ছা, নাম্বার ওয়ান আমি বলি, এটা ইকোনমিক ইম্পর্টেন্স আমাদের কিরকম ভাবে আছে। নাম্বার ওয়ান, আমরা খাদ্য নাম্বার ওয়ান আমরা খাদ্য উৎপাদন করি। উৎপাদন করার ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের উৎপাদন করে আমরা এটা কি করতে বিক্রি করে আমাদের একটা ইকোনমিক স্টেবিলিটি আমরা পেতে পারি, নাম্বার ওয়ান। ঠিক আছে, নাম্বার টু, আমরা যে অন্যান্য যে ইয়াগুলো আছে, হুইল প্লান্টস যেগুলো আছে এগুলোকে ব্যবহার করে আমরা মেডিসিন আর ইউজড ফর মেডিকেল পারপাস। অর্থাৎ আমাদের যে আহ, চিকিৎসা ক্ষেত্রের প্রয়োজন এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি? আমাদের ইকোনমিক যে সমস্যা আছে সেই সমস্যাকে আমরা স্টেবল করতে পারি। আচ্ছা, এবং হচ্ছে এগুলোকে একই রকম ভাবে এই স্থানগুলো আমাদের কি কি হতে পারে? পার্ক হতে পারে, ট্যুরিজম প্লেস হতে পারে। সো এইভাবে এগুলো থেকে সরকারি দিক থেকে আমরা এখানে কি করতে পারি? ইকোনমিক স্টেবিলিটি করতে পারি। নাম্বার টু বললাম, থ্রি বললাম। নাম্বার ফোর, এই যে আমাদের এই যে ইকোসিস্টেম যেটা আছে বা ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি যেটা আছে, এখানে যেহেতু অনেক ওয়াটার রয়েছে, ফলশ্রুতিতে এখানে মাছ উৎপাদন করে আমরা কি করতে পারি? আমাদের অর্থনৈতিক যে অবস্থাটুকু আছে সেই অবস্থা হচ্ছে আমাদের একটু ভালো করতে পারি। সো আমরা মোটামুটি ভাবে এখন বায়োডাইভার্সিটি সম্পর্কে মোটামুটি ভাবে একটা আইডিয়া পেয়েছি। সবার কি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা? একটু কঠিন আলোচনা হয়ে গেছে এখানে, তোমাদের একটু হয়তো অনেকেই একটু একঘেয়ে হয়ে যেতে পারো। সেক্ষেত্রে হচ্ছে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা সবাই বায়োডাইভার্সিটি কাকে বলে নাম্বার ওয়ান লিখবা, বায়োডাইভার্সিটি কাকে বলে ইংলিশে, বাংলাতে না। নাম্বার টু, বায়োডাইভার্সিটি গুরুত্ব, আচ্ছা বায়োডাইভার্সিটির প্রকার। নাম্বার থ্রি, বায়োডাইভার্সিটি এর গুরুত্ব নিয়ে তোমরা আলোচনা করবে।
এটা হচ্ছে তোমরা খাতা লিখবে, খাতা লিখে হচ্ছে টেক্সট হ্যাক্সের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে সাবমিশন করবে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা মোটামুটি ভাবে এতটুকুন আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমি একটু জানতে চাচ্ছি। তোমাদের এতটুকুন আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে তো। এতটুকুন আইডিয়া কি তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইয়া, আপু? একটু দ্রুত জানো ভাইয়া, আমরা নেক্সট যেতে হবে তো। আরে ভাই তাড়াতাড়ি জানাও তো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি আমাদের মূল আলোচনা যতটুকু, এখনো আমরা 20-30 মিনিট হয়ে গেছে, এখন আমরা মূল আলোচনাতে যেতে পারি। আচ্ছা, তো এই যে হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস, সো ওয়াটার রিসোর্সেস যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের একটা বায়োডাইভার্সিটির একটা এক্সাম্পল। এটা কোন জায়গা? পুরো বাংলাদেশটাই। এখন ইট হ্যাজ নিউমারাস রিভার্স, এই ডাইভার্সিটির একটা অন্যতম ইয়ে হচ্ছে রিভার্স আছে, ক্যানেলস আছে, লেকস আছে, বাস্ট এরিয়াস অফ ফ্লাড প্লেইনস রয়েছে। ঠিক আছে? আমি আজকে বেশি, তোমরা এটা ইয়াগুলো বেশি কঠিন না, সেজন্য আমি এখানে তেমন আলোচনা করছি না। এখন এই যে আমাদের ওয়াটার রিসোর্সে একটা এক্সাম্পল দিচ্ছে একটা আমাদের যে হাকালকি হাওর, তো বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করছি। এবং এর একটা এক্সাম্পল হচ্ছে কি, হ্যাঁ, হাকালকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস। একটা হচ্ছে কি ওয়েটল্যান্ডস, হাকালকি হাওরটা অন্যতম জলাভূমি অফ বাংলাদেশের। এর মধ্যে কত হেক্টর জায়গা আছে? 18,336 হেক্টর। এবং কি করেছে এই যে দেখো, ইট সাপোর্টস আ রিচ বায়োডাইভার্সিটি অ্যান্ড প্রোভাইডস ডিরেক্ট ইনডিরেক্ট লিভলিহুড বেনিফিটস টু নিয়ারলি 1,90,000 পিপল। এটা যে এটা হচ্ছে একটা সমৃদ্ধ বায়োডাইভার্সিটির তথা উদাহরণ প্রদান করে, এবং এর মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1,90,000 মানুষ তাদের জীবিকা কি করে, নির্বাহ করে। সো এই যে দেখো 1999 সালে এই আইডিয়াটি তো এখানের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 1999 সালের এপ্রিল মাসে হাকালুকি হাওরকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে, অর্থাৎ ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি হিসেবে সরকার কি করেছে, এটা ঘোষণা দিয়েছে। তো এই ইনফরমেশনটা তোমরা মাস্ট মনে রাখবে। হাকালুকি হাওরকে 1999 সালের এপ্রিল মাসে ইকোলজিক্যাল ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া, অর্থাৎ জৈব বৈচিত্র্য ভাবে এটাকে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে কি করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। তো ইনফরমেশন তোমাদের মনে থাকবে, আশা করি থাকবে। আচ্ছা, এখন তোমাদের কাছে এখানকার মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ওয়ার্ড নাই যেগুলো আছে। এখানে নিউমেরাস শব্দটা আছে, নিউমেরাস। এই যে নিউমেরাস শব্দের অর্থ কি আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। নিউমেরাস শব্দের অর্থ কি? ইট হ্যাজ নিউমেরাস রিভার। ওকে, তাহলে নিউমেরাস শব্দের অর্থ কি তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি। নিউমেরাস শব্দের অর্থ কি, এবং এটা দিয়ে একটা দ্রুত কুইকলি একটা সেন্টেন্স তৈরি করে ফেলো। দ্রুত একটা সেন্টেন্স তৈরি করে ফেলো। নিউমেরাস শব্দের অর্থ কি? দেখি কে দ্রুত অ্যান্সার করতে পারে, দেখি আমি একটু দেখবো সবার আগে কি অ্যান্সার করে। নিউমেরাস শব্দের অর্থ কি, এবং এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে হলো দ্রুত। পরীক্ষা আসার মতো কিন্তু এটা, হ্যাঁ, মাথায় যা আসে সেটা দিয়ে করে ফেলো। নিউমেরাস শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো আমাদের সেন্টেন্সে যে আমরা যখন ইয়ে করব, সেন্টেন্স মেকিং করব, সেক্ষেত্রে সেই শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসেবেই আমরা ইউজ করে আমাদের সেন্টেন্স মেকিংটা করতে হবে। তো সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে একটু এটা ইয়া করতে হবে। নিউমারাস, হ্যাঁ, অনেক প্রচুর। সো এটা দিয়ে একটা সেন্টেন্স মেকিং করে ফেলো দেখি। প্রাচুর্য, প্রচুর, অনেক, দেখি।
Plentiful. Thank you. একজন ইয়া করেছে, there are numerous species in our country. Thank you. হয়েছে। আচ্ছা, সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তোমাদের এটা একটু ভালোভাবে, হি হ্যাজ অ্যাটেন্ডেড নিউমারাস মিটিংস, বিভিন্ন, হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটা সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যখন আমরা সেন্টেন্স মেকিং করব, যে শব্দটা যে পার্টস অফ স্পিচে আছে, ধরো এখানে এটা আছে আমাদের অ্যাডজেক্টিভে, তো আমরা যখন এটাকে সেন্টেন্স মেকিং করব, এটাকে অন্য কোনো পার্টস অফ স্পিচে আমরা ইউজ করব না, বরং আমরা এটাকে অ্যাডজেক্টিভ যদি থাকে অ্যাডজেক্টিভেই আমরা এটাকে ইউজ করব। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা প্রথম প্যাসেজটা আমাদের শেষ হলো, নেক্সট প্যাসেজটা চলে যাচ্ছি আমরা। ওকে ওকে, ইকোসিস্টেম নিয়ে অলরেডি আমরা কথা বলেছি। এটা হচ্ছে একটা কমপ্লেক্স ইকোসিস্টেম, কি বলে, জটিল বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম যেটা আছে, কন্টেনিং মোর দেন 100 কতটা আছে, 238টা বিল রয়েছে এবং জলমহল রয়েছে। হ্যাঁ, সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিলস আর, এগুলো একটু মনে রাখলে রাখতে পারো, তেমন পরীক্ষা আসবে না, এগুলো সাধারণ জ্ঞানের জন্য আসতে পারে। হ্যাঁ, সাধারণ জ্ঞানের মধ্যে হাকালুকি হাওর ইজ বাউন্ডেড, এটা হচ্ছে এই যে বাউন্ডেড বাই, কি দ্বারা পরিবেষ্টিত, বাউন্ডেড বাই কুশিয়ারা নদী এবং হচ্ছে কুশিয়ারা নদী অ্যান্ড এসে, এখানে নদীর আগে কি হয়েছে আমাদের, দ্বীপ হয়েছে। তোমরা জানো নদী সাগর দ্বীপপুঞ্জের আগে কি হয় আমাদের, আর্টিকেল দি হয়। অ্যাজ ওয়েল এজ এ পার্ট অফ সোনাই, as the part of সোনাই বারদাল রিভার টু দ্য নর্থ। বাট আচ্ছা, এখানে হচ্ছে এর চারপাশে কি কি অঞ্চলগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছে। আচ্ছা, বেসিক্যালি এখানে যে জিনিসটা তোমরা সাধারণ জ্ঞানের জন্য মনে রাখতে পারো, সেটা এখানে হচ্ছে কোনটা, এই দুইটা ইনফরমেশন। নাম্বার ওয়ান, এটা হচ্ছে মৌলভীবাজার এবং সিলেটে পড়েছে। মৌলভীবাজার এবং সিলেট এই দুইটা জেলায় পড়েছে। তাহলে হাকালুকি হাওর কয়টা জেলায় পড়েছে, দুইটা জেলায় পড়েছে। নাম্বার ওয়ান কোথায়, মৌলভীবাজার, নাম্বার টু সিলেট। এবং এর সারাউন্ডিং এ, এর হাকালুকি হাওরের চারপাশে কত লক্ষ মানুষ বসবাস করে, 1,90,000, প্রায় 1,90,000 মানুষ বসবাস করে। আচ্ছা, এখানে তেমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে দেখো, হাকালুকি হাওর ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্স। আচ্ছা, তোমাদেরকে আমি যখন ইকোসিস্টেম অথবা ইকোলজিক্যাল নিয়ে বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে যে এটা যে বলেছিলাম এখানে কি কি আছে যেন, নদী সাগর আছে, নদী আছে, বিল আছে, এগুলো আছে। সেই ক্ষেত্রে আমরা সেখানে মাছ উৎপাদন করে আমাদের একটা অর্থনৈতিক স্টেবিলিটির ক্ষেত্রে আমাদের এই ইকোসিস্টেমটা আমাদের কি করে, হেল্প করে। সো হাকালুকি হাওর কিসের জন্য গুরুত্বপূর্ণ একটা উৎস, ফিশারিজ রিসোর্সের জন্য, অর্থাৎ মৎস্য সম্পদের জন্য আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ একটা উৎস। এখানে তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই যে অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যে হাকালুকি হাওর তথা বায়োডিভার্সিটি যেটা আছে সেটা আমাদের কি করছে, হেল্প করছে অথবা সহায়তা করছে। আচ্ছা, এখানে কি কি মাছ পাওয়া যায় সে কথা বলছে। আচ্ছা, এখন কিভাবে এই যে হাকালুকি হাওরে কিভাবে মাছগুলো আসে সে কথা বলছে। ফ্রম দ্য কুশিয়ার রিভার থেকে কি আছে, দেয়ার আর ফ্রিকোয়েন্ট আপস্ট্রিম মুভমেন্ট অফ ফিশ টুয়ার্ডস দ্য বিলস অ্যান্ড, এখানে স্পেস হবে, বইতে স্পেস আছে কিনা আমি বইতে, হ্যাঁ বইতেও একটা স্পেস দিয়ে নিও, এখানে একটা স্পেস হবে। আচ্ছা, বিলস অ্যান্ড ট্রিবিউটারিজ, আচ্ছা, অব হাকালুকি। এখানে অর্থটা কি হচ্ছে, অর্থটা হচ্ছে কুশিয়ারা থেকে হাকালুকির বিল, যে হাকালুকির কি আছে, বিল আছে, এবং এর যে উপনদী বলতে পারো অথবা ছোট ছোট যে নদীগুলো আছে, এই নদীগুলোর মাছের অবাধ, মানে রেগুলার ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম মুভমেন্ট, অর্থাৎ মাছগুলো হচ্ছে যখন ইয়া হয়, যে জোয়ার ভাটা হয়, তখন হচ্ছে মাছগুলো কিসের দিকে আসতে থাকে, হাকালুকি হাওরের দিকে আসতে থাকে। অর্থাৎ এটা হচ্ছে উজান হয়, মানে হচ্ছে কি বলে এটা, আপস্ট্রিম যখন হয় তখন হচ্ছে জোয়ার, সরি ভাটা না, জোয়ার জোয়ার যখন হয় তখন হচ্ছে চারপাশে যতগুলো ইয়া থাকে, ছোট ছোট যে বিলগুলো, এগুলোতে পানি কম থাকে, তো তখন পাশে কুশিয়ারা নদীতে পানি বেশি থাকে। যখন নদী হয় আসে, তখন নদীতে যেহেতু পানি বেড়ে যায়, তখন হচ্ছে যে ছোট পাশে যে ইয়াগুলো আছে, খাল বিল অথবা
ছোট ছোট নদীগুলো আছে ওগুলোতে পানি বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে নদী থেকে যে মাছগুলো আছে সেগুলো হাকালুকির বিল এবং ট্রিবিউটারিজে চলে আসে। আচ্ছা, দ্য বিলস ইন হাকালুকি হাওর, তোমাদের কাছে আমার নাম্বার ওয়ান প্রশ্ন, এখানে যে দি হয়েছে এখানে শুধুমাত্র বিলস ইন দ্য হাকালুকি হাওর, এখানে স্পেস দিয়ে নিও। আচ্ছা, এই বিলস এর আগে এখানে কেন দি হয়েছে? তোমরা দেখি কেউ একজন, আমি দেখি তোমাদের কমেন্ট গুলো, একটু কমেন্ট দেখি। দ্য বিলস, এই যে বিলস এর আগে কেন আর্টিকেল দি হয়েছে একটু দেখি, কেউ বলতে পারো কিনা? আচ্ছা, আমি বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, সেটি ভালোভাবে শুনে রাখো। কোনো নাউনের পরে, কোনো নাউনের পরে যদি আমাদের ফ্রেজ, নাম্বার ওয়ান কি বললাম? ফ্রেজ। নাম্বার টু হচ্ছে ক্লজ হয়, তখন সে নাউনটা আমাদের নির্দিষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। ফলশ্রুতিতে এখানে আমাদের হয়েছে দ্য বিলস ইন হাকালুকি হাওর। এখানে কি হয়েছে? দ্য বিলস, এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? নাউন এখানে, তো নাউনের পরে ইন হাকালুকি হাওর একটা ফ্রেজ এসেছে। ফ্রেজ আসার কারণে আমাদের বিলস পূর্বে কি হয়েছে, আমাদের হবে এখন আর্টিকেল বি হবে। সো তোমরা কি আর কোনো এক্সাম্পল দিতে পারবে? আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি নিচে। ওকে, এটা কোথায় এক্সাম্পল দেবো আমি? এখানে এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। যেমন এই গার্ল, আমরা বলতে পারি এই গার্ল লুকস বিউটিফুল। এই গার্ল, GIRL, গার্ল লুকস বিউটিফুল। বিউটিফুল, এটা মেয়েকে দেখতে সুন্দর দেখায়। এখন এই যে গার্লস আছে, এই গার্লস এর ক্ষেত্রে যদি আমরা এর পূর্বে একটা ফ্রেজ ইউজ করে দিই, ধরো ইন ব্লু, ব্লু, দেখো এই গার্লস, এ গার্ল ইন দ্য ব্লু লুকস বিউটিফুল। এই যে এটা হচ্ছে, এটা অনির্দিষ্ট, হ্যাঁ, এই অনির্দিষ্ট বললাম, কিন্তু এরপরে আমরা একটা ফ্রেজ ইউজ করে দিলাম, এখন এটা একটা নির্দিষ্ট একজন মেয়ের কথা হয়ে গেছে, ঠিক আছে? সেই জন্য এখানে কি হবে, আমাদের যে নাউনটা থাকবে সেই নাউনের পূর্বে হচ্ছে আমরা আর্টিকেল আমরা ইউজ করে দেবো। বুঝতে পেরেছো? তো হবে কি, দ্য গার্ল ইন ব্লু। যদি কোনো নাউনের পরে কোনো ফ্রেজ থাকে অথবা ক্লজ থাকে, তাহলে সেখানে কি হবে, সেই নাউনের পূর্বে আর্টিকেল বি হবে। আশা করি মনে রাখবে তোমরা, এটা মনে থাকবে, আশা করি ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা, সো এটাকে আমি কেটে দিলাম। আচ্ছা, তো সেই জন্য এখানে কি হয়েছে, বিলস এটা ছিল, এরপরে আমরা ফ্রেজ হয়েছে, তো এখানে কি হচ্ছে, আমাদের বিদায় আর্টিকেল হচ্ছে। আচ্ছা, হাকালুকি হাওর, যে বিলস গুলো কি করে, প্রোভাইড করে, প্রদান করে, প্রোভাইড করে কি, উইন্টার শেল্টার ফর দ্য মাদার ফিশারিজ। যে মাতৃ মাছগুলো আছে, যে মাছগুলো হচ্ছে বাচ্চা দেয় তথা ডিম ফোটায়, সেই মাছগুলো হচ্ছে হাকালুকি হাওরের বিলগুলোতে তারা থাকে, অবস্থান করে। এবং ইন আর্লি মনসুন, আর্লি মনসুন যখন হয়, বর্ষার শুরু যখন হবে, দিস মাদার ফিশারিজ প্রডিউস মিলিয়ন্স অফ ফ্রাইজ ফর দ্য ইন্টার ডাউন স্ট্রিম ফিশারিজ ফিশিং কমিউনিটিজ। যখন কি হয়, বর্ষা শুরুতে আসে, তখন হচ্ছে এই অঞ্চলগুলোতে হাকালুকির যে ইয়াগুলো আছে, বিলগুলোতে আছে, এই বিলগুলোতে হচ্ছে মাছরা যখন থাকে, ফলশ্রুতিতে এখানে থেকে থেকে তারা কি হয়, অনেক অনেক লক্ষ লক্ষ মিলিয়ন্স মিলিয়ন্স কি করে, বাচ্চা ফোটায়। আচ্ছা, ফ্রুট প্ল্যান্টস আর দ্য, তাহলে এটা এইভাবে হচ্ছে, যেহেতু এখানে অনেক বেশি কি করে, মাছগুলো কি করে, উৎপাদন করে, বা বাচ্চা ফোটায়, ফলশ্রুতিতে এই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা অনেক অনেক বেশি আমাদের খাদ্য উৎপাদনের জন্য বা খাবারের জন্য এক নম্বর কি করতে পারি আমরা, এটা আমাদের সহায়তা করে। নাম্বার টু, যারা এই মাছগুলো সংগ্রহ করে, না যারা নাম্বার এগুলো কি টু আছে, কি করে, যারা সংগ্রহ করে তারা বিক্রি করে তাদের নিজের ভাবে কি করছে, ইকোনমিক স্টেবিলিটি হচ্ছে। নাম্বার থ্রি, এইগুলোর মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করে আমরা কি করতে পারছি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। তাহলে এই যে দেখেছো, ইকোসিস্টেমের মাধ্যমে আমরা কিভাবে আমাদের আহ আমাদেরকে কিভাবে সহায়তা করছে, বুঝতে পেরেছো? আচ্ছা, দেন
দেন হচ্ছে তাহলে আমরা একটা জিনিস আমরা আলোচনা পেলাম। নাম্বার 2, ফ্লাড প্লেইনস আর অলসো ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ। ফ্লাড প্লেইনস যেগুলো আছে, ফ্লাড প্লেইনস অর্থ কি? তোমাদের কাছে প্রশ্ন, ফ্লাড প্লেইনস শব্দের অর্থ কি? তোমাদের কাছে প্রশ্ন আমার, দেখি ফ্লাড প্লেইন শব্দের অর্থ কি? ফ্লাড ফ্লাড প্লেইন শব্দের অর্থ কি? দ্রুত কমেন্ট করো তো দেখি। প্লাবন, ওকে, হ্যাঁ প্লাবন কি? প্লাবন ভূমি আর কি, হ্যাঁ। আচ্ছা, সো যে থ্যাংক ইউ। আচ্ছা, প্লাবন ভূমি কাকে বলে তোমরা কি বলতে পারবে? প্লাবন ভূমি, হ্যাঁ প্লাবন ভূমি বলেছ। এই প্লাবন ভূমি বেসিক্যালি হচ্ছে ফ্ল্যাট, সমান হবে, ঠিক আছে। এগুলো কিসের পাশে হয়? এই প্লাবন ভূমিগুলো বেসিক্যালি এগুলো হচ্ছে রিভারের পাশে হয়, ঠিক আছে। ফ্ল্যাট এরিয়া নেক্সট টু আ রিভার, নদীর পাশে যে সমান অঞ্চলগুলো আছে যেগুলো হচ্ছে সমান থাকবে, তো এই প্লাবন ভূমিগুলো আমাদেরকে কি করছে? সহায়তা করে। আচ্ছা, তাহলে প্লাবন হচ্ছে বেসিক্যালি কি হবে? আমাদের সমভূমি হবে। আচ্ছা, আচ্ছা প্লাবনভূমি এগুলো অনেক বিভিন্ন ইয়া আছে। তোমরা হচ্ছে ইয়াতে কি বলে, যখন সাধারণ জ্ঞান পড়বে, সাধারণ জ্ঞান হচ্ছে এটা ভূগোলের মধ্যে এগুলো আরো ডিটেলস আলোচনা আছে, সেগুলো আমি আর এখানে ইংরেজির মধ্যে এগুলো তেমন আলোচনা নাই করলাম। আর অলসো ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্স within the area. However, many of the bills have lost their capacity to provide shelter for mother fisheries because of sand deposit from upstream rivers and the canal. এবং হচ্ছে ইউজ অফ কমপ্লিট ডিউ ওয়াটারিং টেকনিক্স ফর ফিশারিং ফিশিং অ্যান্ড ল্যাক অফ অ্যাকোয়াটিক প্লান্টস টু প্রোভাইড ফিড অ্যান্ড শেল্টার ফর প্যারেন্টশিপ প্যারেন্টশিপ ফিশ। আচ্ছা, এখানে দেখো আমাদের যে প্লাবন সমভূমি যেগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আমাদের কি থাকতো? এখন কি খালি জায়গা থাকতো তো মানুষ মাছগুলো সংগ্রহ করে ফেলতো। তো এখন এখানের মধ্যে যেহেতু অ্যাকোয়াটিক প্লান্টস রয়েছে, অর্থাৎ এক ধরনের কি আছে এটা, উদ্ভিদ রয়েছিল, জলজ উদ্ভিদগুলো ছিল, উদ্ভিদগুলো খেয়ে খেয়ে আমাদের যে মাছগুলো ছিল, মাছগুলো হচ্ছে তারা এই যে ইয়া পর্যন্ত, শীতের মৌসুম পর্যন্ত থাকতো, দেন হচ্ছে বিভিন্ন মাছ উৎপাদন করতো। এখন বর্তমানে এই বিলস যেগুলো আছে, বিলগুলোর মধ্যে হচ্ছে অ্যাকোয়াটিক প্লান্টস গুলো নাই। নাম্বার ওয়ান কি নাই? অ্যাকোয়াটিক প্লান্টস নাই। নাম্বার টু কি হচ্ছে? জিও ওয়াটারিং করছে, অর্থাৎ মানুষ এখান থেকে যে পানি আছে পানিকে অন্য কাজে ব্যবহার করছে। জিও ওয়াটারিং অর্থাৎ যেখানে পানি আছে সেই পানিকে হচ্ছে নিষ্কাশন করার কারণে সেখানে এখন আর বিলগুলো, তাদের যে লস আর কি আছে, ক্যাপাসিটি আছে, কিসের ক্যাপাসিটি? এখানে মাছ রাখার ক্যাপাসিটি, মাছ থাকার ক্যাপাসিটি ছিল, সেই ক্যাপাসিটিটা তারা কি করছে? মাদার ফিশারিদেরকে দিতে কি করছে? তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা তারা হারিয়ে ফেলছে। সো এটা হচ্ছে আমাদের মাছ উৎপাদন কমে যাওয়ার অন্যতম একটা কারণ। অন্যতম একটা কারণ কি হতে পারে? আমাদের এই যে আরটা তিনটা কারণ উল্লেখ করেছে এখানে। নাম্বার ওয়ান হচ্ছে স্যান্ড ডেপোজিট, অর্থাৎ যখন আমাদের ইয়া হয়, জোয়ার হয়, জোয়ার আসার কারণ হচ্ছে এই যে ইয়া থেকে অনেক বালু আসে, বালু এসে এখানে জমা হয়, জমা হবার কারণে এখানে আমাদের আহ খননের কাজগুলো হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডি ওয়াটারিং করা হয়। নাম্বার থ্রি হচ্ছে আমাদের এই যে মাছের যে জলজ উদ্ভিদগুলো খেয়ে বাঁচার কথা, সে খেয়ে বাঁচতে পারে না, ফলে এগুলো নাই। ফলে এই তিনটা কারণে হচ্ছে আমাদের যে বিলগুলো আছে, বিলগুলোতে এখন আর আগের মতো কি হয় না, মাছ সেরকম ভাবে উৎপাদন হয় না। বর্তমানে সরকার কিছু ইয়া করেছে, যদিও এটা নিয়ে কাজ করছে, ঠিক আছে, এর আগের আলোচনা। সো এই তিনটা কারণে হচ্ছে বিল যেগুলো আছে আমাদের হাকালুকি হাওড়ে যে 238টার মতো বিল আছে, এই বিলগুলো তাদের ক্যাপাসিটি হারিয়ে ফেলছে। ওকে, তাহলে আমরা আমাদের নাম্বার ওয়ান, আমাদের কিভাবে আমরা এখান থেকে মাছের উৎপাদন করে, হ্যাঁ মাছ উৎপাদন করে আমরা কিভাবে অর্থনৈতিকভাবে
অর্থনৈতিকভাবে আমরা আমাদের এই লিভলিহুডের ক্ষেত্রে এটা সহায়তা করছে, এবং হচ্ছে আমাদের ইকোনমিক স্টেবিলিটি হবার ক্ষেত্রে এটা কিভাবে হাকালুকি হাওয়ার সহায়তা করছে সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। এখন তাহলে আমরা নতুন আলোচনাতে চলে যাচ্ছি, আমাদের নতুন আলোচনাতে চলে যাচ্ছি। ওকে, তাহলে প্রথমত আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে হাকালুকি হাওর মাছ উৎপাদন, মাছ বিক্রি সহ এইসব দিক থেকে আমাদের বিভিন্নভাবে সহায়তা করছে। আচ্ছা, হাকালুকি হাওর একই রকম ভাবে, যেহেতু এটা বিশাল একটা প্রায় কতটুকুন যেন কত ভুলে গেলাম কেন, 18,336 জায়গা, অনেক বিশাল এলাকা। হ্যাঁ, ফলে ক্ষেত্রে বিভিন্নভাবে ইয়ে হচ্ছে। আচ্ছা, দ্য হাওর ইজ ভেরি ইম্পর্টেন্ট রেস্টিং প্লেস ফর মাইগ্রেটরি ওয়াটার ফাউলস এন্ড ফ্লাইং এর পরে একটা স্পেস হবে, হ্যাঁ, ইন ফ্রম দ্য নর্থ। আচ্ছা, এই হাকালুকি হাওরগুলো হচ্ছে জলচর পাখিগুলো যেগুলো আছে, জলচর পাখিগুলোর ক্ষেত্রে পাখিগুলোর একটা রেস্টিং প্লেস, অর্থাৎ বিশ্রামাগার হিসেবে, বিশ্রাম স্থল হিসেবে এটা বিবেচ্য। যে পাখিগুলো কোথা থেকে আসে, যে পাখিগুলো আসে নর্থ থেকে আসে, অর্থাৎ উত্তর থেকে আসে, উত্তর অঞ্চলগুলো থেকে আসে, ভারত থেকে আসতে পারে বা আরো আসতে পারে। আচ্ছা, এর মধ্যে একটা ইন্টারেস্টিং স্পেসিস একটা প্রকার হচ্ছে, সেই প্রকারটার নাম হচ্ছে বেয়ার হেডেড গুডস। আচ্ছা, বেয়ার হেডেড শব্দের অর্থ কি? অর্থাৎ যে পাখিগুলোর রাজহাঁস, যেটা গুড শব্দ হচ্ছে রাজহাঁস, এই যে পাখিগুলোর কি নাই, মাথার মধ্যে হচ্ছে কি বলে এটাকে, পশম নাই একটা, কি বলে এটাকে, ভুলে গেলাম, ফেদার নেই, ফেদার, সেগুলোকে বলা হয় বিয়ার হেডেড বলা হয়। হুইচ ইজ ভেরি নাও হার্ডলি, এখানে একটি স্পেস দিয়ে নিও, হার্ডলি সিন ইন ফ্রেশ ওয়াটার ওয়েটল্যান্ডস, যেটা এখন খুব কদাচিতে দেখা যায়। Many other important imports of the fowls make the hour their temporary home. এখানে হাওড়ের পর একটা স্পেস হবে, হ্যাঁ, এই যাতে একটু স্পেসে একটু সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, এর অন্যতম একটা কারণ হচ্ছে কি, আমি যে কম্পিউটারে কম্পোজ করি, সেক্ষেত্রে হচ্ছে অন্যান্য কম্পিউটারে তোমাদের অনেকেই আমাকে ইয়া করেছে যে যে ভাইয়া একটু স্পেসিগত সমস্যা আছে। এটার অন্যতম সমস্যা হয় একটা কারণে, ধরো আমি একটা কম্পিউটারে আমি কম্পোজ করেছি একটা কম্পিউটারে, এখন যখন হচ্ছে আমরা বের করব, অর্থাৎ বইয়ের কাজ শেষ করে ইয়া করছি, সেক্ষেত্রে একটা কাজ করতে হয়। তো এটার ক্ষেত্রে হচ্ছে লাস্টে যখন ইয়ে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ওনার কম্পিউটারে যখন নেওয়া হয়, সেক্ষেত্রে একটু ফন্ট যেগুলো আছে একটু চেঞ্জ হয়ে যায় আর কি। ফলে এটা একটু মানে একটু মানবিক দৃষ্টিতে তোমরা একটু দেখবে এটা। আচ্ছা, মেনি আদার ইম্পর্টেন্ট স্পেসিস অফ ওয়াটার ফাউলস মেক হাওর দেয়ার টেম্পোরারি হোম। তাদের অন্যান্য যে পাখিগুলো আছে, এই পাখিগুলো এখানে কি করে, অস্থায়ী আবাস হিসেবে তারা এটাকে রূপান্তর করে। আচ্ছা, এখানে তেমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। আচ্ছা, কিন্তু ইলজিক্যাল কোচিং করা হয়, হ্যাজ বিন। আচ্ছা, আচ্ছা, দেন হচ্ছে আমাদের এটা নিয়ে আমরা বলছি না, এখানে হচ্ছে তারপরে দেখো এই যে হাকালুকি হাওর গুলো মানুষ কি করে। দেখো, হাকালুকি হাওর ইজ নোন অ্যাজ গুড গ্রেজিং ল্যান্ড। যে হাকালুকি হাওর যেগুলো আছে, হাকালুকি যে হাওর আছে, সেটা হচ্ছে ভালো চারণ ভূমি। গ্রেজিং ল্যান্ড হচ্ছে চারণভূমি, উইন্টারের ক্ষেত্রে চারণভূমি হচ্ছে ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে অনেক বেশি ঘাস টাস হয়, বলা হচ্ছে গ্রেজিং ল্যান্ড, অর্থাৎ এখানের মধ্যে গরু সহ অন্যান্য সকল প্রাণী নিয়ে আসে, তখন হচ্ছে আশেপাশে যত মানুষ আছে নিয়ে ওগুলোকে খাওয়ায়, দেন হচ্ছে এবং সাথে সাথে এগুলো নিয়েও যায়। ঠিক আছে, people from villages around the hour and also from the distant areas send their herds for grazing, and during this time herders, অর্থাৎ যারা ইয়া আছে কি আছে, হার্টার শব্দ অর্থ কি বলতো দেখি, চারণকারীরা, এর অর্থ কি, এটা কি মানে যারা যাদের হচ্ছে, এক কথা হচ্ছে যাদের অনেক বেশি গরু ছাগল আছে, আর এটা কি বলা হয় কথায়, চারণকারী, আর একটা মিনিং আছে এটার, এখন মনে আসছে না। Make temporary shelters and near the beaches and graze their lands, their animals for
ফর এ পিরিয়ড অফ 4 থেকে 5 মাস, ঠিক আছে, 4-5 মান্থস। আচ্ছা, সো একবার ক্লিয়ার, এখানে তেমন ইয়া নাই, ইম্পর্টেন্ট তেমন আইডিয়া ইয়া নাই, ইনফরমেশন নাই, সেজন্য এখানে তেমন আলোচনা করছি না। সো দেখো, এখানকার এখানকার মধ্যে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটা এখানকার মধ্যে যেহেতু মানুষগুলো হচ্ছে তাদের গ্রেজিং ল্যান্ড, গ্রেজিং যেগুলো আছে বা এনিমালস যেগুলো আছে, এগুলোকে তারা ঘাস খাইয়ে তারা কি করছে, তারা একটা ইকোলজিক্যাল যে সিস্টেম আছে, এই সিস্টেমের সাথে তারা আছে, ঠিক আছে। আচ্ছা, এবং হাকালুকি হাওয়ার ইজ ভেরি ডেন্স সোয়াম্প ফরেস্ট ইন দ্য পাস্ট। এক সময় এখানে কি ছিল, সোয়াম্প ফরেস্ট ছিল। সোয়াম্প ফরেস্ট কাকে বলে বলতে পারবা? সোয়াম্প ফরেস্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ সোয়াম্প ফরেস্ট? সোয়াম্প ফরেস্ট হচ্ছে জলজ ভূমি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সোয়াম্প ফরেস্ট কাকে বলে? সোয়াম্প ফরেস্ট কাকে বলে? সোয়াম্প ফরেস্ট কাকে বলে? সোয়াম্প ফরেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। একজন লিখছে যে বনে পানি আছে, অর্থাৎ যে বনের মধ্যে পানি থাকে সেটাকে বলা হয় সোয়াম্প ফরেস্ট। অর্থাৎ আহ ধরে নেওয়া হচ্ছে তোমাদের গ্রাম আছে, গ্রামের মধ্যে যখন বর্ষা হয়, বর্ষা গ্রামের যে গাছগুলো আছে এই গাছগুলো সব ঢেকে যায়। ঠিক একই রকম ভাবে যখন আমাদের যে অঞ্চল যেটা আছে, সোয়াম্প ফরেস্ট হচ্ছে, হাকালুকে এখানে 2টা সোয়াম্প ফরেস্ট ছিল এক সময়। আচ্ছা, তো এখানে হচ্ছে যে অর্থাৎ এক কথা হচ্ছে যে বনটা আছে, বনের মধ্যে হচ্ছে পানিতে ঢেকে থাকে মোটামুটি সব সময়। সো এটাকে বলা হয় সোয়াম্প ফরেস্ট। আচ্ছা, তোমরা কি কোনো সোয়াম্প ফরেস্টের এক্সাম্পল দিতে পারবে? সোয়াম্প ফরেস্ট একটা হচ্ছে রাতারগুল, রাতারগুল এটা হচ্ছে ইয়াতে চট্টগ্রামে। হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রামে ওইদিকে কি যেন নাম ভুলে গেলাম, রাতারগুল সোয়াম্প ফরেস্ট আছে, ঠিক আছে। ও সরি, রাতারগুল কোথায়, সিলেটে নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ, আমি চট্টগ্রাম বলে ফেলছি। আচ্ছা, এছাড়া আরো সোয়াম্প ফরেস্ট থাকতে পারে না মানুষ। আচ্ছা, বাংলাদেশে সোয়াম্প ফরেস্ট কি কি আছে? রাতারগুল আছে, আর একটা আছে মায়াবন আছে। দেন আমরা চলে যাচ্ছি দেন পরের আলোচনাটাকে। আচ্ছা, সোয়াম্প ফরেস্ট ছিল এক সময়, কিন্তু ডিফরেস্টেশনের কারণে, ডিফরেস্টেশন কি, গাছ উজাড় করার কারণে এবং হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস এর কারণে আমাদের এই যে ডেস্ট্রয়েড দিস ইউনিক ফরেস্ট লাস্ট 2 ডিকেডস। ডিকেড শব্দের অর্থ কি? 2 শতক, দশক, কোনটা? 2 দশক, সরি, 2 দশকে আমরা এটাকে হারিয়ে ফেলছি। আচ্ছা, এখানে আর তেমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। তারপরে দেখি আমাদের এখনো দুইটা ছোট ছোট স্মল প্যাচেস অফ সাম ফরেস্ট স্টিল এক্সিস্ট ইন দ্য এরিয়া অফ হুইচ ওয়ান ইজ দ্য চাতালবিল, আর দ্বিতীয়টা হচ্ছে কালীকৃষ্ণাপুর। এই দুইটা এখনো সাম ফরেস্ট রয়েছে, দুইটা গ্রামের মধ্যে। সো আচ্ছা, তেমন কোনো কিছু আছে? আচ্ছা, নাই। আচ্ছা, এখানে তেমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নাই। আচ্ছা, এখানে নেক্সট আমরা চলে যাচ্ছি এখানের মধ্যে। এখানে এগুলো হচ্ছে তোমাদের আরেকটা জিনিস এখান থেকে তোমরা যে জিনিসটা ইয়া করবে, বায়োডিভার্সিটি, এবং হচ্ছে তোমরা এটা গুরুত্ব আবার বলেছি, বায়োডিভার্সিটি কাকে বলে, বায়োডিভার্সিটি কত প্রকার, এবং হচ্ছে এটার গুরুত্ব, এই 3টে ইনফরমেশন তোমরা ভালোভাবে ইয়া করবে। এবং এক কথা হচ্ছে বায়োডিভার্সিটি হাকালুকি হাওর নিয়ে যদি তোমরা একটা প্যারাগ্রাফ লিখো, একটু অনেক ভালো হবে, ঠিক আছে। হাকালুকি হাওর কিভাবে, বায়োডাইভার্সিটি, অথবা এক কথায় হচ্ছে হাকালুকি হাওর, তারপর হচ্ছে একটা কোলন দিয়ে এ রিচ হাব অফ বায়োডাইভার্সিটি, এটার উপরে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা, লিখে হচ্ছে টেক্সট এর যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে লেখা ইয়া করে দিবা। আচ্ছা, এখন এই যে ইনফরমেশন যেগুলো আছে এখানকার ইনফরমেশন যেগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের যা হিসেবে আসতে পারে। এখানে হচ্ছে তোমাদের গ্যাপ
ফিল ইন দ্য গ্যাপস হিসেবে এখানে আসতে পারে। সো এই লাস্টের যে দুইটা ইয়ে আছে, দুইটা আমাদের যে ফেসেস আছে, দুইটা ফেসেস একটু ভালোভাবে একটু মনোযোগ দাও, ঠিক আছে? হাকালুকি হাউস, দ্য হাউস সিস্টেম প্রোভাইডস এ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক এবং নন ইকোনমিক বেনিফিটস, যেটা আমি অলরেডি কিভাবে গুরুত্ব দিচ্ছে সেটা আমি বলছি, ঠিক আছে, বলে ফেলছি। সো এই যে দেখেছো, লোকাল মানুষ এবং হচ্ছে দেশের, সারা দেশের মানুষকে সেটা কি করছে, কি অর্থনৈতিক এবং অর্থনৈতিক ছাড়াও সেগুলোর মধ্যে আহ প্রদান করছে। এবং দেশ এর মধ্যে কি কি আছে, এখন এই যে অলরেডি আমি বলেছিলাম কি কি প্রদান করেছে, তখন বলেছিলাম রাইস, এই যে ফিশ প্রোডাকশন করেছে কিনা, এবং এখানে রাইস প্রোডাকশন হচ্ছে, এবং ক্যাটল এন্ড বাফলো রেয়ারিং হচ্ছে, ডাক রেয়ারিং হচ্ছে, এবং কালেকশন অফ রিডস এন্ড গ্রাসেস হচ্ছে, এবং কালেকশন অ্যাকোয়াটিক এন্ড আদার প্লান্টস। এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা অর্থনৈতিক ভাবে আমরা কি করতে পারছি, আমরা এর থেকে সহায়তা পাচ্ছি। তাহলে ফুড প্রোডাকশন শব্দের অর্থ কি? ফুড প্রোডাকশন শব্দের অর্থ কি? মৎস্য উৎপাদন, তারপর হচ্ছে কি আছে, রাইস প্রোডাকশন, ধান উৎপাদন, দেন আছে ক্যাটল অ্যান্ড বাফলো, বাফলো রিয়ারিং, রিয়ারিং শব্দ হচ্ছে পালন। আর ক্যাটল শব্দ অর্থ কি? গবাদি পশু অথবা গরু যেটা বলো। আর হচ্ছে বাফলো শব্দ অর্থ হচ্ছে মহিষ পালন। তারপর হচ্ছে ডাক রিয়ারিং, হাঁস, যেটা, হ্যাঁ, হাঁসের পালন। তারপরে কালেকশন অফ রিডস অ্যান্ড গার্ডস। সো রিডস অ্যান্ড গার্ডস এর অর্থ কি? রিড শব্দ হচ্ছে হোগলা পাতা, এক ধরনের, আমি দেখিনি এটা যদিও। আর হচ্ছে ঘাস, ঠিক আছে, ঘাসের সংগ্রহ। এবং হচ্ছে এর মধ্যে হচ্ছে অ্যাকুয়েটিক, জলজ যে ইয়েগুলো আছে, আহ জলজ যে ঘাসগুলো আছে সেগুলো। এবং হচ্ছে এর মধ্যে কি আছে, আদার প্লান্টস, অন্যান্য প্লান্টস রয়েছে। দ্য হাউস সিস্টেম অলসো প্রোটেক্টস দ্য লোয়ার প্লান্টস, অর্থাৎ যেগুলো নিম্ন সমভূমিগুলো আছে সেগুলো থেকে কি করে, ফ্রম ফ্ল্যাশ ফ্লাডস অকারিং ইন দ্য মান্থস অফ এপ্রিল মে, মেনটেন্স in the supply of fish and other lower water bodies and provides a heavy humanitarian and local water tanks. So এই অঞ্চলগুলো, এই যে কখন এপ্রিল মেতে যখন আমাদের বৃষ্টিপাত হয়, তখন হচ্ছে এপ্রিল পাতে বৃষ্টিপাতে যখন হয়ে যায়, তখন যে নিচু যে প্লাবন ভূমিগুলো আছে সেগুলোকে এটা রক্ষা করে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে আরো কি প্রদান করে, মাছ প্রদান করে, হ্যাঁ, এটা অলরেডি এসব নিয়ে কথা বলে ফেলেছি, তিনি আর আমি ডিসকাশন করছি না, হ্যাঁ। সো লাস্ট এটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কিসের জন্য, এটা ফিল ইন দ্য গ্যাপসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্য ইউনিক হাওয়ার সিস্টেম, এই যে ইউনিকের আগে তোমাদের ধর স্পেস দিয়ে দিল, সো এখানে দেওয়ার পরে হচ্ছে এটা শূন্যস্থান এটি ধরে এরকম ভাবে দিয়ে দিল। সো এখানে কি হবে, ইউনিক হাওয়ার সিস্টেম হবে, হ্যাঁ। সিস্টেম কন্ট্রিবিউটস করে দ্য বিউটি অফ ল্যান্ডস্কেপ বোথ ডিউরিং মনসুন অ্যান্ড দ্য ড্রাই সিজন। ড্রাই সিজন হোক অথবা সেটা কি বলে মনসুন হোক, অর্থাৎ বর্ষা অথবা গ্রীষ্ম উভয়কালেই আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা আমাদের কি করে, প্রদান করে, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে ইন মনসুন ইটস ইউনিক সিনিক বিউটি, এটার অনন্য সৌন্দর্য মেক্স ইট হিউজ ন্যাচারাল বাউল অফ ওয়াটার্স। যখন এটা কি থাকে, শীতকাল না, যখন এটা মনসুন থাকে অর্থাৎ বর্ষাকাল থাকে, তখন মনে হয় যেন বিশাল এক বড় বাউল অফ ওয়াটার, বিশাল এক বড় পানির যে পাত্রগুলো আছে না, এটাকে বল বলে এক কথা আমাদের জাতীয় ভাষায়, তো বাউলস অফ ওয়াটার। এবং ইন ড্রাই সিজন ইট বিকামস ভাস্ট গ্রিন গ্রাসল্যান্ড উইথ পকেটস অফ বিল সার্ভিং এ রেস্টিং প্লেস ফর মাইগ্রেটরি বার্ডস। যখন এটা শুকনো মৌসুম হয়ে যায় তখন এটা বিশাল এক বিস্তীর্ণ কি হয়ে যায়, বিস্তৃত বা বিস্তীর্ণ এক সবুজ ভূমিতে এটা কি হয়ে যায়, তৃণভূমিতে এটা রূপান্তর করে, যেখানে হচ্ছে বিভিন্ন পাখিরা কি করে, মাইগ্রেটরি বার্ডস যারা আছে, অতিথি পাখি আছে, সেগুলো হচ্ছে রেস্টিং প্লেস, বিশ্রামাগার হিসেবে সার্ভ করে অথবা পরিবেশন করে অথবা প্রদান করে। দিস ইউনিক ন্যাচারাল সিস্টেম ক্যান বি আ মেজর অ্যাট্রাকশন ফর টুরিস্ট, ঠিক আছে। এবং এরকম ভাবে এই পাখির স্থানটা হচ্ছে পর্যটকদের জন্য একটা বড় একটা আকর্ষণীয় প্লেস হিসেবে এটা পরিগণিত হতে পারে। সো এ হলো আজকের আলোচনা। তো এখান থেকে মধ্যে তোমাদের অবশ্যই যে ইয়াটুকুন করবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই তোমরা যে জিনিসটা করবে সেটা হচ্ছে এটা, আবার বলছি, বায়োডিভার্সিটি নিয়ে তোমার একটু ভালোভাবে আইডিয়া নিতে হবে। এবং হাকালুকি হাওয়ার যদি পরীক্ষা এসে যায় তাহলে হচ্ছে তোমাদের একটু একটু ভালোভাবে এটা লিখতে হয় যাতে পারো।
কিভাবে আমাদের সহায়তা করে, কিভাবে আমাদের ইকোনমিক এবং নন ইকোনমিক ভাবে আমাদের কি সহায়তা করছে সেই জিনিসটা আমাদের যাতে লিখতে পারো, সেই জন্য হচ্ছে একটু করবে। তো আজকের ক্লাস কেমন লাগলো আমাকে জানাও, আর হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও, তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। আর অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই, এই সময়ের মধ্যে কোনোভাবে সময় খেলায় কোনোভাবে নষ্ট করা যাবে না। হ্যাঁ, অবশ্যই ভালোভাবে পড়তে হবে, আমি টেক্সট বইটা একটু ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ ভালো করতে পারবে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কাল এক্সাম কোন টপিকের উপরে? আগামীকালকে এক্সাম হচ্ছে জায়ান্ট পান্ডার উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আগামীকালকে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আমরা জায়ান্ট পান্ডা এবং হচ্ছে হাকালুকি হাওর দুইটা টপিকের উপরে হচ্ছে আমরা পরীক্ষা নেব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের কাছে অলরেডি একটা প্রশ্ন ধরে নিতে পারো, যেটা আউটে করে দিলাম। কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি নিয়ে মাস্ট একটা কোশ্চেন থাকবে, মাস্ট তোমরা লিখবে। এখন লিখতে পারো, অথবা আগামীকাল পরীক্ষা যদি দেই তাহলে সেই ক্ষেত্রে লিখে সেটা হচ্ছে তোমরা টেক্সট হ্যাক্সের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে সাবমিট করবে। দেন আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে তোমাদের? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।